সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাউজান অনলাইন কলেজে পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরমানুল্লাহ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কুণ্ডেশ্বরী গার্লস কলেজ, স্নাতক ও আবাসিক, গহিরা, রাউজান, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। রাউজানের উন্নয়নের কাণ্ডারি মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত রাউজান অনলাইন কলেজের সংশ্লিষ্ট সকলকে, সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্র অভিভাবকবৃন্দকে জানাই শুভেচ্ছা। এই অনলাইন কলেজের মাধ্যমে আমরা রাউজানের অন্তর্গত সকল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সমন্বিতভাবে আমরা ক্লাস নিতে পারছি। আশা করি সকলে এই ক্লাসগুলো অনুসরণ করবে এবং উপকৃত হবে। আজকের পাঠ পরিচিতি: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। এই একাদশ এবং উভয় ক্লাসে এখন দ্বিতীয় পত্র পড়ানো হয়। আজকের পাঠ হলো সপ্তম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি দ্বিতীয় পত্রের শেষের চারটি অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম এবং দশম, এই চারটা অধ্যায় টার্গেট করেছি। যারা পরীক্ষার্থী তাদের যেমন এই চারটা অধ্যায় অতি প্রয়োজন, ঠিক তেমনি যারা দ্বিতীয় বর্ষে রয়েছে তাদের সামনে ফ্রি টেস্ট কিংবা টেস্ট পরীক্ষা হলে এই শেষের অধ্যায়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে এবং আজকের এই সপ্তম অধ্যায় থেকে প্রত্যেক ফাইনাল পরীক্ষায় একটা অথবা দুইটি উদ্দীপক থাকে। তাই এই অধ্যায় থেকে আমার পাঠ শুরু। এবার দিকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান কি। সংবিধানের আওতায় প্রতিষ্ঠিত সংস্থায় হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ যে সকল সংস্থা বা প্রতিষ্ঠান গঠন, কার্যাবলী, নিয়োগ ইত্যাদি সংবিধানে উল্লেখ থাকে, ওই সকল প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। বাংলাদেশে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। 1. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, 2. নির্বাচন কমিশন, 3. অ্যাটর্নি জেনারেল, 4. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই 4টি প্রতিষ্ঠান হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানে এই 4টি প্রতিষ্ঠান গঠন, কার্যাবলী উল্লেখ রয়েছে এবং এই 4টা প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এছাড়া জাতীয় সংসদ প্রণীত আইনের ভিত্তিতে সৃষ্ট একটি প্রতিষ্ঠান নিয়ে এ অধ্যায়ে আলোচনা হবে, তা হলো দুর্নীতি দমন কমিশন বা দুদক। এই প্রতিষ্ঠানটিও সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন এবং সংসদ কর্তৃক তৈরি আইনের ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে আমরা এই অধ্যায়ে এই পাঠে পেলাম সাংবিধানিক প্রতিষ্ঠান কি, বাংলাদেশে কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে এবং কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। চলো এবার আমরা কিছু ছবি দেখি। দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, 40তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দুইটি চিত্র দেখতেছি। দেখতেছি লিখিত পরীক্ষার দৃশ্য, মৌখিক পরীক্ষার দৃশ্য। এরপরে দেখতেছি ডাক্তারি পরীক্ষা, পুলিশি তদন্ত। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে কি বুঝি? যে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এরপরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা,
এবং পুলিশি তদন্ত এই সবের মাধ্যমে কি করা হয়? সাধারণত সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটি কোন প্রতিষ্ঠানে করে থাকে? আমরা নিশ্চয় জানি ওই প্রতিষ্ঠানটার নাম কি। তাহলে আজকে আমাদের পাঠ কি হতে পারে? আজকে আমাদের পাঠ হলো, সবাই পারবে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তাহলে আমাদের আজকের পাঠ হলো কি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই প্রতিষ্ঠানটার মাধ্যমেই সরকারি নিয়োগ দিয়ে থাকে। এটা প্রফেসর মোজাম্মেল হকের বইতে 378 থেকে 380, ডক্টর রাজু আহমদের বইতে 219 থেকে 222। এছাড়া তোমাদের অনেকের কাছে কাজল ব্রাদার্স অক্ষরপত্র লেকচার প্রকাশনের বই রয়েছে, সেসব বইতেও তোমরা পাবে। নিজ নিজ বই থেকে খুলে তোমরা এই পাঠটি মিলিয়ে দেখতে পারো। তাহলে আমাদের পাঠ হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই পাঠ শেষে তোমরা বাংলাদেশ কর্ম কমিশন কি বলতে পারবে, বাংলাদেশ কর্ম কমিশনের গঠন লিখতে পারবে, কর্ম কমিশনের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি কি পারবে? কর্ম কমিশন কি, গঠন, কার্যাবলী ইত্যাদি তোমরা বিশ্লেষণ করতে পারবে। প্রথমেই দেখছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংস্থাটি প্রধানত বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত। সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। এই সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত। তাহলে আমরা পেলাম বাংলাদেশ কর্ম কমিশন কি। এটি একটি সাংবিধানিক সংস্থা। এটা সাধারণত সরকারি চাকরি এবং পদে নিয়োগ দেওয়ার কাজ করে। এছাড়া সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন ইত্যাদি কাজও করে। এবার দেখা যাক বাংলাদেশি কর্ম কমিশন গঠনের প্রেক্ষাপট। কখন থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কিভাবে গঠিত হয়? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম। তাদের দক্ষতা, যোগ্যতা ও মেধার উপরই সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভরশীল। এজন্য মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি পৃথক কমিশনের দ্বারা কর্মকর্তা কর্মচারী নিয়োগদানের ব্যবস্থা বিশ্বের অধিকাংশ দেশেই প্রচলিত রয়েছে। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে দক্ষ যোগ্য কর্মকর্তা কর্মচারী দিয়ে প্রশাসন পরিচালিত হয়। এই দক্ষ যোগ্যতা সম্পন্ন মেধার উপর সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা নির্ভরশীল। এই প্রশাসনকে গতিশীল রাখার জন্য যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার এই ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন দেশেই প্রচলিত রয়েছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালে রাষ্ট্রপতির 34 নং আদেশ বলে 1972 সালের মে মাসে দুটি আলাদা কমিশন গঠিত হয়। তা হলো সরকারি কর্ম কমিশন প্রথম ও সরকারি কর্ম কমিশন দ্বিতীয়। তাহলে বাংলাদেশ স্বাধীনতার পূর্বে পাকিস্তান যখন ছিল সেখানে ওই ধরনের একটা প্রতিষ্ঠান ছিল। আর স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতির আদেশ বলে দুটি কমিশন গঠন করে। এটা হলো 72 সালের মে মাসে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগ দিতেন, আর দ্বিতীয়টি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দিতেন। 1977 সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতির 57 নং আদেশে দুটি কমিশনের স্থলে একটি কমিশন গঠিত হয়। তাহলে এই দুটিকে কমিয়ে একটাতে আনা হয়
1977 সালে, আর 77 সালের 22 ডিসেম্বর এই কমিশনের নামকরণ করা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তাহলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি প্রতিষ্ঠান হয়ে যায় 77 সালে। বর্তমানে বাংলাদেশে একটি সরকারি কর্ম কমিশন রয়েছে। কর্ম কমিশনের কার্যক্রম 60টি শাখায় বিন্যস্ত। প্রতিটি শাখার দায়িত্বে একজন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। কমিশনের প্রধান অফিস ঢাকাতে অবস্থিত। এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর কমিশনের আঞ্চলিক অফিস রয়েছে। তাহলে বাংলাদেশে কর্ম কমিশন কয়টি? বর্তমানে একটি। এটা কয়টা শাখায় বিন্যস্ত? 60টি শাখায়। আর এর প্রধান অফিস কোথায়? ঢাকায়। এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং রংপুরেও আঞ্চলিক অফিস রয়েছে। চলো এবার দেখি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন। এটা সংবিধানে কোন কোন ধারায় এটা গঠন করার কথা বলছে। সংবিধানের 2য় পরিচ্ছেদের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেরূপ অন্যান্য সদস্যদেরকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। তাহলে এর গঠন সম্পর্কে সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে উল্লেখ আছে এর গঠন? 137 নং। এখানে এক বা একাধিক কমিশন গঠন করা যাবে, যদিও বা বাংলাদেশে বর্তমানে একটি আর শুরুতে ছিল 2টি। তাহলে সংবিধানে বলা আছে এক বা একাধিক করা যাবে। আর এখানে একজন সভাপতি এবং আইনের দ্বারা অন্যান্য সদস্যদের নিয়ে এই কমিশন গঠিত হবে। সংবিধানের 138 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, অর্থাৎ সভাপতি ও অন্যান্য সদস্যদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। সরকার কিংবা অন্য কেউ নিযুক্ত করবে না, রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। সদস্য হিসেবে নিয়োগ লাভের জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না, তবে কমিশনের মোট সদস্যের অন্তত অর্ধেক থাকবেন ন্যূনতম 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মকর্তা, অর্থাৎ রাষ্ট্রপতি দেশের এই প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেবেন, তবে সেখানের মধ্যে অর্ধেক হবেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কমপক্ষে সরকারি কর্মকর্তা। রাষ্ট্রপতির 57 নং আদেশ অনুযায়ী সভাপতি ও সদস্য সংখ্যা অনূন্য 6 জন ও অনূর্ধ্ব 15 জন নির্ধারণ করা হয়। সভাপতি সহ সদস্য সংখ্যা সর্বনিম্ন 6 জন আর সর্বোচ্চ 15 জন। কমপক্ষে 6 জন নিতে হবে আর সর্বোচ্চ 15 জন পর্যন্ত নেওয়া যাবে। এটা 57 নং আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। সেই সভাপতি ও সদস্যদের পদের মেয়াদ ও শর্ত 139 নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য তাহার দায়িত্ব গ্রহণের তারিখ হতে 5 বছর বা তাহার 65 বছর বয়স পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। তাহলে পদের মেয়াদ হলো সংবিধানে উল্লেখ রয়েছে 5 বছর, নিয়োগ দেওয়া থেকে 5 বছর অথবা 65 বছর বয়স হওয়া পর্যন্ত, অর্থাৎ তাকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়ার পরে যদি 3 বছরের মাথায় গিয়ে 65 বছর বয়স পূর্ণ হয় তখন তিনি সেখান থেকে চলে যাবেন, অর্থাৎ তার অবসর নেবেন 65। আর যদি 5 বছরের ভিতর 65 বছর পূর্ণ না হয় তখন পূর্ণ 5 বছর তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। কর্মাবসানের পর কোনো সদস্য প্রজাতন্ত্রী কর্মে পুনরায় নিযুক্ত হবার যোগ্য থাকবেন না। এই সভাপতি ও সদস্যদের মধ্যে কেউ পুনরায় সরকারি চাকরিতে যেতে পারবেন না এই কমিশনে দায়িত্ব পালনের পর। তবে
সভাপতি এক মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য থাকবেন। একজন সভাপতিকে যদি একবার নিয়োগ দেওয়া হয়, তার যদি বয়স 65 না হয়ে থাকে, তাকে দ্বিতীয়বারের জন্য আবার নিয়োগ দেওয়া যাবে সেই কমিশনে, কিন্তু সরকারি কোনো চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না। সদস্য এক মেয়াদের জন্য কিংবা কর্ম কমিশনের সভাপতি রূপে নিয়োগ লাগবে। আর সদস্য যারা আছেন তাদেরও যদি বয়স থাকে, তাহলে তাদেরকেও পুনরায় আরেক মেয়াদের জন্য নিয়োগ দেওয়া যাবে, অথবা সেই সদস্যদের মধ্য থেকে যে কাউকে সভাপতি হিসাবেও নিয়োগ দেওয়া যাবে, তবে কোনো সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না। পদত্যাগ ও অপসারণ। কোনো সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন, অর্থাৎ তিনি স্বেচ্ছায় রাষ্ট্রপতির বরাবর পদত্যাগ পত্র লিখে তিনি পদত্যাগ করতে পারবেন। সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোনো সভাপতি বা অন্য কোনো সদস্য অপসারিত হবেন না। অর্থাৎ এখানে তাদেরকে নির্দিষ্ট একটা পদ্ধতি ব্যতীত কেউ বা সরকারও তাদেরকে অপসারণ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারকদের যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিশেষ পদ্ধতিতে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের অপসারিত করা হয়, ঠিক অনুরূপভাবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে অপসারণ করা যাবে। সরকার চাইলে অপসারণ করতে পারবে না। তাদের পদমর্যাদা। বর্তমানে কমিশনের চেয়ারম্যান বা সভাপতির অবস্থান সরকারের একজন পূর্ণ সচিবের এবং সদস্যদের একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদার সমান, অর্থাৎ সভাপতি হবেন একজন পূর্ণ সচিবের সমান মর্যাদা এবং সদস্যরা হবেন একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদার সমান। ঠিক সেরূপ তাদের বেতন ভাতা ইত্যাদি ভোগ করবেন। এবার আসছি আমরা সরকারি কর্ম কমিশনের দায়িত্ব বা কার্যাবলী। এই কর্ম কমিশন অনেকগুলো দায়িত্ব পালন করেন, তার মধ্যে প্রথম হলো প্রার্থী বাছাই। সংবিধানের নির্দিষ্ট করে বলা আছে যে সরকারি কর্ম কমিশন সরকারি চাকরিতে নিয়োগদানের জন্য প্রার্থী বাছাই সংক্রান্ত সকল পরীক্ষা ও যাচাই কার্য পরিচালনা করবে। এ লক্ষ্যে পাবলিক সার্ভিস কমিশন নিম্নোক্ত কার্যক্রম সম্পাদন করবে। অর্থাৎ সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ হলো সরকারি চাকরিতে নিয়োগদানের জন্য প্রার্থী বাছাই সংক্রান্ত সকল কাজ করা, তাদেরকে পরীক্ষা নেওয়া, যাচাই করা, মৌখিক পরীক্ষা নেওয়া, লিখিত পরীক্ষা নেওয়া, প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া ইত্যাদির মাধ্যমে তাদেরকে বাছাই করা। এক, সরকারি চাকরিতে সরাসরি নিয়োগদানের জন্য লোক বাছাই করার উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণ। খ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ এবং সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের জন্য মনস্তাত্ত্বিক ও মেধা যাচাই পরীক্ষার ব্যবস্থা। তাহলে এই বাছাই পরীক্ষাতে একটা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকার, আবার প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ এবং সিভিল সার্ভিসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের জন্য মনস্তাত্ত্বিক ও মেধা যাচাই। 2 নম্বর কাজ হলো রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান। সংশ্লিষ্ট যেসব বিষয়ে কমিশনের মতামত চাওয়া হবে সেই সব বিষয়ে কমিশন রাষ্ট্রপতিকে বা সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে এবং সংবিধান নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে। যদি রাষ্ট্রপতি কর্তৃক বা সরকার কর্তৃক কমিশনের কোনো মতামত চাওয়া হয়, সেক্ষেত্রে তারা মতামত প্রদান করবেন। 3 নম্বর কাজ পদোন্নতি। কমিশন সরকারি কর্মকর্তাদের এক চাকরি থেকে অন্য চাকরিতে পদোন্নতি, যথা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে
এই পদোন্নতি দানের উদ্দেশ্যে পরীক্ষা সাক্ষাৎকার গ্রহণ করে থাকে। 4 নম্বর কাজ হলো নিয়োগ অনুমোদন। কমিশন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ অ্যাডহক ভিত্তিক নিয়োগ অনুমোদন দেয়। এছাড়াও কমিশন সরকারি চাকরিতে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে স্থায়ী চাকরিতে নিয়োগদানের জন্য প্রার্থী নির্বাচন করে থাকে। তাহলে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের অধীনস্থ অ্যাডহক ভিত্তিক নিয়োগ অনুমোদন দিয়ে থাকে, আবার সেই অস্থায়ী চাকরি কর্মরতদেরকে স্থায়ী করারও ব্যবস্থা করে। 5 নম্বর কাজে দেখছি আমরা বিধি ও নীতিমালা প্রণয়ন। কমিশন নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি, নিয়োগ দানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, সরকারি চাকরিতে পদোন্নতি ও বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নীতিমালা এই কমিশন প্রণয়ন করে থাকেন। 6 নম্বর কাজে দেখছি আমরা সরকারি কর্মচারী সম্পর্কিত বিভাগীয় পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী ও পাঠ্যসূচি পরীক্ষা ও অনুমোদন এবং সরকারি কর্মচারীদের জন্য সেসব পরীক্ষার আয়োজন করে থাকে। অর্থাৎ কর্মরতদের মধ্যেও বিভিন্ন পরীক্ষা নিয়মাবলী ও পাঠ্যসূচি পরীক্ষা অনুমোদন করে থাকে এবং তাদের পরীক্ষার আয়োজন করে থাকে। এছাড়া সরকারি কর্মচারীদের চাকরির স্বত্বাদি প্রভাবিত করে এমন সব বিষয়ে পরামর্শ প্রদান করে। 7 নম্বর কর্মী বিষয়ক গবেষণা। কমিশন সরকারি চাকরি প্রার্থীদের ব্যাপারে কর্মী বিষয়ক গবেষণার কিছু কাজও করে, যেমন প্রার্থীদেরও সম্পর্কে নানান তথ্য সংগ্রহ ও পরিসংখ্যানগতভাবে তাদের প্রবণতাগুলো, যেমন শিক্ষাগত, আর্থসামাজিক, আঞ্চলিক ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট সহ বিশ্লেষণ করা। এই কর্মীদের এইসব বিষয় কমিশন বিশ্লেষণ করে। 8 নম্বর কাজ হলো সর্বশেষ কাজ বার্ষিক রিপোর্ট বা প্রতিবেদন। সংবিধানের 141 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতি বছর 1 মার্চের মধ্যে পাবলিক সার্ভিস কমিশন বিগত বছরের নিষ্পন্ন কাজের উপর একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করে রাষ্ট্রপতির নিকট পেশ করে থাকে। অর্থাৎ প্রতি বছর মার্চের 1 তারিখে বিগত বছরের কাজের একটা প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট পেশ করে থাকেন। সে সঙ্গে যুক্ত একটি স্মারকলিপিতে থাকতে হবে যে 1 কোন কোন বিষয়ে সরকার কমিশনের পরামর্শ গ্রহণ করেনি এবং গ্রহণ না করার পক্ষে সরকার কি কি কারণ বা যুক্তি দেখিয়েছে, সরকার কোন কোন ক্ষেত্রে পরামর্শ নেয়নি এবং কি কারণে নেয়নি। 2 কোন কোন বিষয়ে সরকার কর্তৃক কমিশনের পরামর্শ নেওয়া উচিত ছিল কিন্তু নেয়নি এবং কেন নেয়নি সে সম্পর্কে সরকারের বক্তব্য ও যুক্তি। 9 নম্বর কাজ হলো আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন। অর্থাৎ এই কমিশনের যে আইন রয়েছে সেই আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্বগুলো পালন করা। তাহলে আমরা মোট 9টি স্তরে এই কমিশনের কাজগুলোকে ভাগ করে আমরা দেখলাম। দেখব কমিশনের গোপনীয়তা, দক্ষতা ও সততা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ, মর্যাদা সম্পন্ন বিধিবদ্ধ সংস্থা। অর্থাৎ এটা স্বাধীন, নিরপেক্ষ, মর্যাদা সম্পন্ন বিধিবদ্ধ সংস্থা। সংবিধানে তাদের পদমর্যাদা, পদের মেয়াদকাল, অপসারণ পদ্ধতি ইত্যাদির উল্লেখ রয়েছে। অর্থাৎ সংবিধানে তাদের এই মর্যাদা সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত সব উল্লেখ রয়েছে। সরকার ইচ্ছে করলে কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা অন্যায়ভাবে বা বিধি বহির্ভূতভাবে এর সভাপতি বা সদস্যগণকে অপসারিত করতে পারেন না। অর্থাৎ আমরা আগে বলছি এখানে সরকার তাদের উপর হস্তক্ষেপ করতে পারেন না। কর্ম কমিশন নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তাগণকে বাছাই ও নিয়োগ করেন। এক্ষেত্রে কর্ম কমিশন ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষে কোনো ভেদাভেদ না করে সম্পূর্ণরূপে মেধার ও যোগ্যতার ভিত্তিতে
কর্মকর্তা কর্মচারী বাছাই করেন। তাহলে প্রশাসনিক কর্মকর্তাদেরকে বাছাই ও নিয়োগ দেন এই কমিশন। সেক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের বাছাই করেন। দুর্নীতি স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে যোগ্য লোক বাছাইয়ের জন্য কমিশনের গোপনীয়তা অপরিহার্য। বাংলাদেশ রাষ্ট্রের সাফল্য নির্ভর করে একটি দক্ষ ও সৎ প্রশাসনের উপর। অর্থাৎ এই বাংলাদেশটা, আমাদের এই প্রিয় বাংলাদেশের যে প্রশাসনিক সাফল্য, এটা নির্ভর করবে দক্ষ ও সৎ প্রশাসনের উপর। এক্ষেত্রে কর্ম কমিশন রাজনৈতিক চাপ, তদবির, হুমকি, প্রলোভন ইত্যাদিকে এড়াতে পারলেই একটি ভালো প্রশাসন গড়ে তোলা সম্ভব। তাহলে দেখা যাক আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম। সাংবিধানিক প্রতিষ্ঠান কি, কর্ম কমিশন কি, বাংলাদেশে কর্ম কমিশন গঠনের প্রেক্ষাপট, কর্ম কমিশনের গঠন, পদের মেয়াদ ও শর্ত, পদত্যাগ ও অপসারণ, পদমর্যাদা, কমিশনের দায়িত্ব বা কার্যাবলী এবং কমিশনের গোপনীয়তা, দক্ষতা ও সততা ইত্যাদি সম্পর্কে আজকে আমরা শিখলাম। দেখা যাক তোমাদের কিছু মূল্যায়ন। দেখি তোমরা প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে চাইলে। 1. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? এটা তোমরা যারা মন দিয়ে দেখছো পাঠটা সকলে পারবে। দেখা যাক তাহলে এখান থেকে কোনটি হবে? 1971, 1972, 1973, 1974। কত সালে কর্ম কমিশন গঠিত হয়? অনেকে পারছো, দেখা যাক মিলিয়ে দেখি। 1972 সালে। 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠনের উল্লেখ আছে? এই সরকারি কর্ম কমিশনের গঠনটা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? অনেকে পারবে, দেখা যাক কয়জনে পারো। 121, 127 অনুচ্ছেদ, 137 অনুচ্ছেদ, 147 অনুচ্ছেদ। দেখা যাক কার কার সাথে মিলছে, আমরা মিলাই দেখি। গ 137 নং অনুচ্ছেদে। এবার এই উত্তরটা বলো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? অর্থাৎ সর্বনিম্ন কয়জন নিয়ে গঠিত হতে পারে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা দুইটা দেখছি, সর্বনিম্ন কতজন নিয়ে গঠিত হতে পারে? 16 জন, 12 জন, 8 জন, 6 জন। দেখা যাক কারটা মিলছে। 6 জন, কমপক্ষে 6 জন আর সর্বোচ্চ 15 জন। আমরা আগেই এটা উত্তরটা পড়ছি। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগ দান করেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগ দেন? এটা একটা সহজ প্রশ্ন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, আইনমন্ত্রী। দেখা যাক কারটা মিলছে। রাষ্ট্রপতি নিয়োগ দেন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী বাছাই করা হয়? পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়? বংশের ভিত্তিতে, দলের পরিচয়ের ভিত্তিতে, মেধার ভিত্তিতে, ধন সম্পদের ভিত্তিতে। দেখা যাক কারটা মিলছে। উত্তর মেধার ভিত্তিতে। 6 নম্বর প্রশ্ন, বিপিএসসি এর পূর্ণরূপ কি? ক বাংলাদেশ পেট্রোলিয়াম সার্ভিস কমিশন, বাংলাদেশ প্রাইমারি সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিটি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা একেবারে সহজ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এবার তোমরা খাতায় এই প্রশ্নগুলো লিখে নাও, লেখার পরে উত্তরগুলো লিখবে। লিখে তোমরা নিজের বইয়ের সাথে মিলিয়ে দেখবে। এই পাঠ শেষেই তোমরা উত্তরগুলো লেখা শুরু করে দেবে। 1 নাম্বার, বাংলাদেশে কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে? 2 সরকারি কর্ম কমিশন কি? 3 কিভাবে সরকারি কর্ম কমিশন যোগ্য প্রার্থী বাছাই করে?
4 বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ক্ষমতা চিহ্নিত করো। এই 4টা প্রশ্ন খাতায় লিখে নাও, লেখার পরে তোমরা নিজেরা বইয়ের সাথে মিলাই দেখবা, আর যাদের ভুল হবে ঠিক করে নেবে। এবার তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য আরেকটি উদ্দীপক। জনাব ক একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো নিরপেক্ষভাবে যোগ্যতা সম্পন্ন মেধাবী ও দক্ষ লোক প্রজাতন্ত্রে নিয়োগ দেওয়া। প্রজাতন্ত্র মানে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ দেওয়া। তাহলে জনাব ক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধান। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে দেখছি এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধান যে প্রতিষ্ঠানের কাজ হলো নিরপেক্ষভাবে যোগ্যতা সম্পন্ন মেধাবী দক্ষ লোকদেরকে প্রজাতন্ত্রে নিয়োগ দেওয়া। এটা হলো উদ্দীপক। ক একটা জ্ঞানমূলক প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠান কি? খ সরকারি কর্ম কমিশনের গঠন লেখ। এবার আসছে গ, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড। উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে কি ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের মিল আছে কি ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার উপর রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা নির্ভরশীল বিশ্লেষণ করো। এই উদ্দীপকটি প্রায় সময় আসে এবং ফাইনাল পরীক্ষা আসতে পারে, তোমরা অবশ্যই এটাই করে নেবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো পাঠ এখানে শেষ। দেখা হবে পরের পাঠে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।